মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি যদি এখানে আসে, বিজেপি থাকতে দেবে না, বিজেপি শুতে দেবে না, বিজেপি খেতে দেবে না। আপনারা তো দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশে মহিলারা নাকি থানায় গিয়ে কমপ্লেন করতে পারে না। ওটা পশ্চিম বাংলায় হয়। আমরা এখানে দেখি থানায় গিয়ে মহিলা কি পুরুষও কমপ্লেন করতে পারে না। এই যে ভোটের ফল ঘোষণা হবে, তারপর আপনাদেরকে পিঠে পোস্টার লাগিয়ে বলতে হবে আপনারা বিজেপি করেন। মুখ্যমন্ত্রী তো বলেছেন আমরা পিঠে, আমাদের পিঠ অত মজবুত আছে না, আমরা 93 ব্যাচ। প্রেম নেই, আমি অনেক বড় লিডার নেই, মানে নেতা নেই, কিন্তু আমি অনেক বড় কর্মী আছি। লাস্ট 93 থেকে ভারতীয় জনতা পার্টি করছি। এই যে 93-তে যারা ভারতীয় জনতা পার্টি করেছে ওদের আপনারা ভাবুন আপনি যে কি অবস্থায় ছিল, আর আজকে না অত হয়েছে। 21-এরও তো 21-এরও তো আমরা ঘটনা দেখেছি। তারপরেও আজকে 3 বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টি কর্মীরা আবার ময়দানে নেবে, সামনাসামনি দিচ্ছে। তা এর মধ্যে পিঠে লাগাবে কি কি লাগাবে ওটা দেখবো, ডিজে ডিজে বাজবে কি কি বাজবে দেখবো, কিন্তু 4 মে বাংলার মানুষ দেখবে এইখানে পদ্ম ফুলের যে সুনামি আসবে, ওটা বাংলার মানুষ দেখবে। তারপরে ওরা কোথায় থাকবে না থাকবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছে একটা মেসেজ যে সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব भी। তা হিসাবটা কে কার করবে ওটা দেখার আছে। তো বলছেন এইবারে আমরা জিতবো, বাংলা জিতে আমরা গিয়ে দিল্লি থেকে সব সরাবো। ওনারা তো অনেকবার বলেছেন, গোয়াতে গিয়ে বলেছেন, মণিপুরে গিয়ে বলেছেন, মেঘালয়তে গিয়ে বলেছেন। দেখে দেখেছেন তো কিরকম জিতেছেন আর কিরকম, আবার ঘরকে বুদ্ধু লটকে আয়। জিজ্ঞাসা করবে, এই প্রথম কোনো প্রার্থীকে জিজ্ঞাসা করছি যে তার 100% জয় নিশ্চিত, কেন আপনার? আমার তো পকেটেই অফিস থাকে, আমার তো সব সময় যেরকম সবাই মানি পার্স রাখেন, আমি পকেটে স্ট্যাম্প রাখি যে আমি যখন প্রথম 2010 সালে কাউন্সিলর হয়েছি, আরে জনতা যা হাতিয়ার আমাকে দিয়েছে এই হাতিয়ার সব সময় আমার পকেটে থাকে। যেইখানে যেইখানে ধরে রাখুন আমার থেকে লোকের কি চাহিদা, কোনো সাইন করাবার থাকে, তো এইটা মানুষ দিয়েছে, সাইনিং অথরিটি মানুষ দিয়েছে, ও আমার কাছে 2 ঘন্টা কেন বসে থাকবে, আমাকে কেন খুঁজবে। আমার চিন্তাধারা এটা আছে। তা আমি এখন কেউ রাস্তার উপরেও কালকেও একটা অ্যাটেস্টেড ছিল, অ্যাটেস্টেড করে দিলাম। মানুষ তো কাজ দেখে না। এই মুহূর্তে দাঁড়িয়ে 26-এ নির্বাচন, আপনারা প্রত্যেকেই জানেন। মানুষ কিন্তু গর্জে আছে, মানুষ কিন্তু পরিবর্তনের পক্ষে। 26-এ কিন্তু নির্বাচন জোরালো, হাড্ডাহাড্ডি। জোড়াসাঁকো থেকে আমার সঙ্গে রয়েছেন বিজেপির প্রার্থী বিজয় ওঝা, আপনারা প্রত্যেকেই জানেন। এই মুহূর্তে আমি একটাই কথা বলে ইন্টারভিউটা শুরু করব, কারণ তিনি নিজেও যখন টিকিট পেয়েছেন তিনি জানেন তার 100% জয় নিশ্চিত। কেন জয় নিশ্চিত সরাসরি তাকেই জিজ্ঞাসা করবে, এই প্রথম কোনো প্রার্থীকে জিজ্ঞাসা করছি যে তার 100% জয় নিশ্চিত, কেন আপনার? যে মানুষের ভালোবাসা আছে এবং পশ্চিম বাংলার যা পরিস্থিতি আছে, আজকে মানুষ এইখানে ভারতীয় জনতা পার্টির সরকার আনবে। আগামী 4 তারিখ যখন রেজাল্ট বেরোবে, একটা পদ্ম ফুলের মালা বেরোবে, ওর মধ্যে জোড়াসাঁকুর পদ্ম ফুল থাকবে, এটা মানুষ নিশ্চিত করেছে। বিজয়দা, এখানে কি সমস্যা? দীর্ঘদিন একজন বিধায়ক ছিলেন, তাকে সরিয়ে একটা নতুন একজনকে নিয়ে আসা হয়েছে, বিজয় উপাধ্যায়। কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো, একটা সিটিং এমএলএ কে যখন সরিয়ে দেওয়া হলো, মানে আপনার এগেনস্টে, তো কি এমন বিষয় এখানে হয়েছে? না, আপনি ভুল বলছেন। এইটাই প্রথম সরানো না। 2011 সালে যাকে প্রার্থী করেছিল টিএমসি, ওকে 1 সপ্তাহের মধ্যে সরিয়ে দিল। আবার নতুন করে প্রার্থী দেওয়া হলো এই জোড়াসাঁকো সিটে। তারপরে ওনাকে 2021 সালে সরিয়ে দিয়ে নতুন প্রার্থী করে দেওয়া হলো। আবার 2026 সালে ওনাকে সরিয়ে দিয়ে নতুন প্রার্থী। মানে হচ্ছে যে যে কোনো পার্টি কেন সরায় সিটিং এমএলএ কে বা এমপি কে বা কাউন্সিলরকে, যখন মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকে। এর মানে হচ্ছে জোড়াসাঁকুতে টিএমসির বিরুদ্ধে, টিএমসি সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে মানুষের। এই জন্যে এইখান থেকে ওনার সিটিং এমএলএ কে সরিয়ে নতুন মুখটা আনা হয়েছে। কিন্তু এইবার 2026-এ নতুন মুখ আসবে, কিন্তু ওটা বিজয় ওঝা হবে, পদ্ম ফুল হবে।
এটা মানুষের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি নিয়ে যাচ্ছেন আপনার এলাকায়? এই যে জোড়াসাঁকো এলাকায় কি ইস্যু? মানুষের সবথেকে বেশি ক্ষোভ কোন বিষয়টা নিয়ে? দেখুন, মানুষ কি চায়? জনপ্রতিনিধি ওর কাছে থাকে, কাজ হলে ওর কাছে থাকে, ওর পাশে থাকে, ওর মাঝে থাকে। কিন্তু আমাদের যা দেখেছি, 5 বছরে এমএলএ কে পাওয়া যায়নি। ওর মধ্যেই আমিও এরম লোক আছি, সাধারণ লোক, যে সরল হিসাবে সবার সঙ্গে মিশি। এবং আমার তো পকেটেই অফিস থাকে, আমার তো সব সময় যেরকম সবাই মানি পার্স রাখেন, আমি পকেটে স্ট্যাম্প রাখি, এই স্ট্যাম্প নিয়ে ঘুরি। মানুষ যখন বলে তখন কাজ করি। মানুষকে আমার কাছে কাজ করাতে আসতে হবে না। একটা সরল হিসাবে বলা যায় যে শাসক না সেবক পাবে মানুষ। এমএলএ হয়ে গেলে মানুষ ভাবে যে অনেক বড়, আমি তো পৌঁছতে পারে না। আর আমি কি করি, যে আমি যখন প্রথম 2010 সালে কাউন্সিলর হয়েছি, আরে জনতা যা হাতিয়ার আমাকে দিয়েছে, এই হাতিয়ার সব সময় আমার পকেটে থাকে। যেইখানে যেইখানে ধরে রাখুন, আমার থেকে লোকের কি চাহিদা, কোনো সাইন করাবার থাকে, তো এইটা মানুষ দিয়েছে, সাইনিং অথরিটি মানুষ দিয়েছে, ও আমার কাছে 2 ঘন্টা কেন বসে থাকবে, আমাকে কেন খুঁজবে? আমার চিন্তাধারা এটা আছে। তা আমি এখন কেউ রাস্তার উপরেও, কালকেও একটা অ্যাটেস্টেড ছিল, অ্যাটেস্টেড করে দিলাম। মানুষ তো কাজ দেখে না। তা এই কাজের ভিত্তিতে আমি, আমার এই যে ওয়ার্ড, 2010 সালে বাম আমলে আমি প্রথম 113 ভোটে জিতলাম। ওইটা আমার ভাগ্যের বা জনতার আশীর্বাদে, বামের সরকার। তারপরে একটা আরো এই ওয়ার্ডের ছিল, যে এই ওয়ার্ডে 85 সাল থেকে যখন থেকে ইলেকশন হয়েছে, কেউ কাউন্সিলর ফেরত আসেনি, কেউ পার্টি ফেরত আসেনি। কিন্তু আমি 2015 5100 ভোটে জিতলাম, 2021 5100 ভোটে জিতলাম। যতই করো, যতই ঝামেলা হয়েছে, কিন্তু 80% ভোট মানুষ দিয়েছে, এই বিশ্বাসের দিয়েছে। মানে আমাকে রিগিং আটকাতে পারে না? রেগিং কি, খুব ঝামেলা। আপনারা তো দেখেছেন কলকাতার 3টেই ওয়ার্ডে ঝামেলা হয়েছে কর্পোরেশন ইলেকশনে, আর তো সব জায়গায় রেজিস্ট্যান্স হয়েছে কি না হয়েছে জানি না। 22 নম্বর, 23 নম্বর আর 45 নম্বর, 3 জায়গায় কিন্তু টিএমসির বিরুদ্ধে আমরা কাউন্সিলর জিতে এসেছি। তা এই যে মানুষের ভালোবাসা, মানুষের যে প্রেম, এটাই তো দেখা যাচ্ছে। তা এই জোড়াসাঁকো অঞ্চলে দেখুন, আমি অনেক বড় ফ্রেম নেই, আমি অনেক বড় লিডার নেই, মানে নেতা নেই, কিন্তু আমি অনেক বড় কর্মী আছি। লাস্ট 93 থেকে ভারতীয় জনতা পার্টি করছি। এই যে 93-তে যারা ভারতীয় জনতা পার্টি করেছে, ওদের আপনারা ভাবুন আপনি, যে কি অবস্থায় ছিল। আর আজকে না অত হয়েছে, কিন্তু লাগাতার আমরা ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী বিচারধারা করে এখানে আছি, এটাই বিশ্বাস। এর জন্য বলি যে পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। আরেকটা বিষয় হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি যদি এখানে আসে, বিজেপি থাকতে দেবে না, বিজেপি শুতে দেবে না, বিজেপি খেতে দেবে না। আপনারা তো দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশে মহিলারা নাকি থানায় গিয়ে কমপ্লেন করতে পারে না। ওটা পশ্চিম বাংলায় হয়, আমরা এখানে দেখি থানায় গিয়ে মহিলা কি পুরুষও কমপ্লেন করতে পারে না। পুরুষ যদি কমপ্লেন করতে যায় তো নেয় না। আজকে যদি এরম থাকতে পারবে না, এই খেতে পারবে না, যা যা বলছেন পারবে না, কিন্তু ওনার জানা উচিত যে অর্ধেকের থেকে বেশি রাজ্যে কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আছে, ডবল ইঞ্জিন সরকার আছে। আপনারা কোর্টের মধ্যে মহিলাদেরকে উত্তরপ্রদেশে পুড়িয়ে দিচ্ছে। ওনার কাছে কি, মুখ্যমন্ত্রী তো যা যা বলেন, আপনি জানেন না, আমাদের মুখ্যমন্ত্রীর আলাদা সাহিত্য আছে, আলাদা আইন আছে, আলাদা সবকিছু আছে, শুধু কারেন্সি করতে পারেনি। ওটাও কি জানি বলে দেবে, এটা তো আমার ভাবা ছিল। এই যে ভোটের ফল ঘোষণা হবে, তারপর আপনাদেরকে পিঠে পোস্টার লাগিয়ে বলতে হবে আপনারা বিজেপি করেন। মুখ্যমন্ত্রী তো বলেছেন আমরা পিঠে, আমাদের পিঠ অত মজবুত আছে না, আমরা 93 ব্যাচ, 21-এরও তো 21-এরও তো আমরা ঘটনা দেখেছি। তারপরেও আজকে 3 বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টি কর্মীরা আবার ময়দানে নেবে, সামনাসামনি দিচ্ছে। তা এর মধ্যে পিঠে লাগাবে কি কি লাগাবে ওটা দেখবো, ডিজে ডিজে বাজবে কি কি বাজবে দেখবো। কিন্তু 4th মে
বাংলার মানুষ দেখবে এইখানে পদ্ম ফুলের যে সুনামি আসবে, ওটা বাংলার মানুষ দেখবে। তারপরে ওরা কোথায় থাকবে না থাকবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছে একটা মেসেজ, যে সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব ভি। তা হিসাবটা কে কার করবে ওটা দেখার আছে। মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলছেন গলায় দড়ি দিয়ে দিন, আপনাদের লজ্জা লাগে না? আপনাদের বিজেপি নেতা কর্মীরা গলায় দড়ি দিন। মুখ্যমন্ত্রীর বিষয়ে দেখুন, উনি তো আপনি জানেন উনি কি পেন্টিং করেন, কি বলেন কি না বলেন, এপাং টাপাং ঢাপাং ডান্স, ওনার আলাদা একটা আছে। উনি তো মানে আহ, কখনো কখনো বলতেও পারে যে আমি তো আগেই বলেছিলাম যে আমেরিকা ইরানের উপরে হামলা করবে, আমি তো আগেই ভেবে নিয়েছিলাম, আমি বলেছিলাম, বলতে পারে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যা কিছু বলতে পারেন। মুখ্যমন্ত্রীর কথার উপরে যদি হতো তাহলে আজকে বাংলার এই অবস্থা থাকতো না। মুখ্যমন্ত্রী তো বলছেন এইবারে আমরা জিতবো, বাংলা জিতে আমরা গিয়ে দিল্লি থেকে সব সরাবো। ওনারা তো অনেকবার বলেছেন, গোয়াতে গিয়ে বলেছেন, মণিপুরে গিয়ে বলেছেন, মেঘালয়তে গিয়ে বলেছেন। দেখে দেখেছেন তো কিরকম জিতেছেন আর কিরকম, আবার ঘরকে বুদ্ধু লটকে আয়। তা এটা চলবে। আমরা আমাদের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার উন্নয়নের জন্যে, পশ্চিম বাংলার মানুষের জন্য, আজকে ভাবুন যে আমরা গর্বের বিষয় গর্বতে বলতাম যে আজকে যা বাংলা ভাবে সারা ভারত ওটা পরে ভাববে, দ্বিতীয় দিন ভাববে, তৃতীয় দিন ভাববে। আজকে কি পরিস্থিতি, আজকে আগে ভারতের যে কোনো রাজ্য থেকে ছেলেমেয়েরা পড়তো বা না পড়তো, ওর একটাই স্বপ্ন থাকতো, আমি কলকাতায় যাই, রোজি রোজগার করি। আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে? আমি তো কর্পোরেশনে, তুমি দেখেছো, আমি তো বললাম হাত তুলে বলো তো তোমাদের ছেলে মেয়ে কোথায় আছে। কেউ বলবে হায়দ্রাবাদে আছে, কেউ বলবে কর্ণাটকে আছে, কেউ বলবে রাজস্থানে আছে। পশ্চিম এইখানে রোজগার কোথায়? আর 15 বছর পর দিদির স্ট্রাইক করেছে, তাহলে আবার যুব সাথী চলে এসছে। আর যেই দিন যুব সাথী এসছে ওই দিন দেখলাম যুব সাথী ক্লাবে বোমা ফেটেছে। দুপুরবেলা দিদি যুব সাথীর বলছে খাটাখাট পয়সা যাবে। পশ্চিম বাংলার যে পরিস্থিতি, আজকে মানুষ কেন ভোট দিয়েছে? এই যে 34 বছরের যে বাম অবসান করার জন্য, বাম আমলের যা যা হতো ওর বিরুদ্ধেই তো ভোট দিয়েছে, সত্যতার জন্য ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে, আমরাও তো ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসির সঙ্গে অ্যালায়েন্স ছিল, আমরাও তো সাথে ঘর করেছি। আজকে আমরা সাম্প্রদায়িক হয়ে গেছি, ওই মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় গেল? আজকে যদি বলা যায় কয়লা চোর বা, হ্যাঁ, আমরা তো পরিবর্তন আনার জন্য, আজকে আমরা সাম্প্রদায়িক হয়ে গেছি। আজকে আমাদের এচএম দুঃশাসন হয়ে গেছে, প্রধানমন্ত্রী কি হয়ে গেছে। তা দিদির কথাই আলাদা। আমরা ওই সময় ধর্নাটা দেখেছিলাম, পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ ওনার কাছে দাঁড়িয়েছিল যে আমাদের জন্য লড়ছে। এইবারেও ধর্নাটা আমরা দেখলাম যে তাড়াতাড়ি ওই নাটক মঞ্চটা গুটিয়ে দেওয়া হলো। তো অবিশ্বাস এবং যা যা 15 বছরের মধ্যে আমাকে মানেন তো, আমাকে বিশ্বাস করেন তো? মুখ্যমন্ত্রীকে এই কথাটা বলতে হচ্ছে। বিশ্বাস, ও তো হ্যাঁ বলুন, আপনারা জোরে বলুন। না না, মুখ্যমন্ত্রীকে তো অনেকবার বলতে হয়েছে যা টাকা নিয়েছো ফেরত দাও। আর এরমও দেখেছি অনেক মন্ত্রীদের, ভাই তোমরা যত কাটমানি নেবে 70%, 75% জমা করো, 25% রাখো। এইসব কথা তো আমরা টিভির পর্দায় দেখেছি, মানুষ নিজে দেখেছে, সিন্ডিকেটটা টালির চালও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, টালির চালের কথাটা বলো মানুষকে, কর্মীদেরকে বুঝাও টালির চালের কথা। কিসের টালি আর ওনার নিজের শীষমহল হরিশ মুখার্জিতে, ওটাও তো বুঝাতে হবে। দেখুন আমি একটা কথা বলি, এই 2026 ইলেকশন বলা বলিতে হবে না, মানুষ দেখে নিয়েছে, 15 বছর সময় দিয়েছে। গত ইলেকশনেও আপনি বলেছেন যে আমাকে দেখে ভোট দাও, আর কোনো ক্যান্ডিডেটকে দেখে ভোট দেবে না। আরে কাজ তো এখানে যে এমএলএ হবে ওই করবে না। আজকে এইখান থেকে জোড়াসাঁকো থেকে কেন এমএলএ চেঞ্জ করলেন বলুন তো? তা এই যে কথা, কতবার মানুষ আপনাকে দেখবে? এইবার 2026-এ মানুষ আপনাকে দেখবে না।
পরিবর্তন হবে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এবার সবশেষ জোড়াসাঁকোর যারা মানুষ আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, জোড়াসাঁকো আমাদের কলকাতার হার্ট বলে দিন বা সব থেকে পুরনো জায়গা। এইখানে অনেকগুলো আমাদের যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি আছে এবং অনেক হেরিটেজ বাড়িগুলো আছে। জোড়াসাঁকোর সমস্যাটা আছে, এইখানকার যা সমস্যা, মানে পার্কিং থেকে, তুমি তো দেখেছো কলকাতা কর্পোরেশনে যদি পার্কিং এর বিষয় সব থেকে বেশি, এবং ইনলিগাল কনস্ট্রাকশনের বিরুদ্ধে যদি কেউ বলে থাকে ওটা বিজয় ওঝা। তা এই সব সমস্যা আছে। এবং আমি একটা আমার স্বপ্ন দেখেছি যে আমি যদি এমএলএ হই, দেখুন জল কল এইসব তো ঠিক আছে, ড্রেনেজের প্রবলেম আছে একটা বিশাল। আমাকে আমার ওয়ার্ডে এই গলি থেকে আসলেন না, আমি যখন কাউন্সিলর হয়েছিলাম তখন 8 ঘন্টা জল, 9 ঘন্টা জল দাঁড়িয়ে থাকতো। এই অত বছরের পর, এই আমরা কাজ করার পর আজকে এখন জল দাঁড়াচ্ছে না। তো একটা যে কোনো সমস্যা থাকলে সমাধানও ওখানেই আছে। জোড়াসাঁকোর সমস্যা আছে, ওইটা আমি সলভ করার জন্যে, এবং জোড়াসাঁকোকে সাজাতে হবে আমাদের। আমি একটা লিস্ট বানিয়েছি হেরিটেজ বাড়ির। হেরিটেজ বাড়িটা আমি দেখেছি কলকাতা কর্পোরেশনে এমএলএ এমপি ফান্ড দিয়ে কোথাও বাগ, কোথাও কি, কোথাও মন্দির, কোথাও ফুটপাতের উপরে করছেন। ওর থেকে ভালো যে হেরিটেজ আমাদের পুরনো ঐতিহ্য আছে, ওকে একটু ভালো করে করে। নাম আপনার তো ঐতিহ্য একদম রবীন্দ্রনাথের সঙ্গে জড়িয়ে। না না, ওটা আছে, ওকে দেখার মতন বানাতে হবে। আজকে আমি ছোটবেলায় দেখতাম, আমি সামনে স্কুলেই পড়তাম ডিডু মহর্ষিতে, তো দেখতাম যে জাপান থেকে, চায়না থেকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা, বোঝার জন্যে মানুষ ঠাকুর বাড়িতে আসতো। এখন ওটা একদম কম হয়ে গেছে। শুধু কি আমি হল রিনোভেশন করে দিলাম হয়ে গেল? একটা অ্যাট্রাকশন আনতে হবে যাতে পর্যটনটা বাড়বে। যেমন শান্তিনিকেতনেও এত মানুষ আছে, তাহলে জোড়াসাঁকোয় কেন আসে না? আসবে না, এটাই আমার বলার। যদি আমি যতক্ষণ একে সুন্দর না করি, তাহলে মানুষ আসবে কি করে? একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার। যদি এইখানে দুপুরবেলা বাস চলে আসে, বেরোবে কি করে, ঢুকবে কি করে? এই যে কনজেস্টেড ইললিগাল পার্কিং, ঠাকুর বাড়ির পেছনে যাবেন দেখবেন 3 লাইনের পার্কিং বা যা কিছু, পিছনে যাবেন খান্ডারের মতন পড়ে আছে। কি কাজ হচ্ছে? হ্যাঁ। তা শুধু ঠাকুরবাড়ি না, অনেকটাই আছে যে ছোট্ট ছোট্ট আমাদের কিন্তু ঐতিহাসিক বাড়িগুলো আছে। ওদেরকে কি করে একটা পর্যটন স্থলে করা যায়? বড় বাজার আছে এখানে, কাপড়ের সবথেকে বড় ব্যবসা, এশিয়ার সবথেকে বড় মার্কেট যাকে আমরা বলি। এইখানে কি নেই? কাপড় আছে, সোনা চাঁদি আছে, সমস্ত কিছু আছে। জোড়াসাঁকো সিটটা আলাদা সিট। তা একে একটু মানে শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতন বানাবার আমি চেষ্টা করব।